নিজের মেয়েকে যখন বিদায় জানাতে হয় সেই মুহূর্তটা যে কোনো মায়ের জন্য কতটা কঠিন তা আমরা হয়তো কম বেশি সবাই জানি। বুকের ভেতরটা কেমন যেন একদম খালি হয়ে যায়। হুম। এই যে একটা চিরন্তন অনুভূতি, এই বিচ্ছেদের যন্ত্রণা, একে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনা। হুম। আমাদের হাতে রয়েছে অষ্টাদশ শতকের কবি রামপ্রসাদ সেনের লেখা একটি বিখ্যাত পদ, ও হে প্রাণনাথ গিরিবর হে, আর তার একটি গভীর সমাজ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ঠিক। আজ আমরা বোঝার চেষ্টা করব এই ভক্তিমূলক পদটি কিভাবে শুধু একটা গান হয়ে থেমে থাকেনি, কি করে এটা একজন মায়ের আরতি, তৎকালীন সামাজিক বাস্তবতা আর ভালোবাসা ও বিচ্ছেদের এক জীবন্ত গল্প হয়ে উঠেছে। মানে শত শত বছর পরেও কেন এটা এত প্রাসঙ্গিক? একদম। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। হ্যাঁ, আর এই গভীরে যাওয়ার আগে প্রেক্ষাপটটা একটু বুঝে নিলে ভালো হয়। এই পদটি হলো বাংলা শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পর্যায়ের অংশ। আগমনী বিজয়া, আচ্ছা। এটাকে আমরা একটা নাটকের দুটো অঙ্কের মতো ভাবতে পারি। আগমনী হলো প্রথম অঙ্ক, যেখানে মেয়ে উমা বাপের বাড়ি ফিরে আসছে, চারিদিকে আনন্দের উৎসব। হুম। আর বিজয়া হলো দ্বিতীয় অঙ্ক, সেই হৃদয় বিদারক মুহূর্ত যখন তাকে আবার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হচ্ছে। আমাদের আজকের এই পদটা ঠিক সেই বিদায় বেলার উপর দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই নাটকের মূল চরিত্র কিন্তু দেবী উমা নন, তাই না? একদমই না। এখানকার প্রধান চরিত্র হলেন তার মা, মেনকা। আমরা পুরো ঘটনাটা তার চোখ দিয়ে দেখব। ওহ, আচ্ছা। তার ভয়, তার আকুতি, তার অসহায়তা সবকিছুই অনুভব করব। কবি এখানে একজন দেবীকে নয়, একজন রক্ত মাংসের মাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছেন। তাহলে চলুন সেই মায়ের মুখ থেকেই শোনা যাক তার প্রথম কথা। পদের শুরুটাই তো একেবারে চমকে দেওয়ার মতো। ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার। হুম। তিনি তার স্বামী গিরিরাজকে ডাকছেন, কিন্তু তার গলার স্বরে আনন্দ নেই, আছে কেবল ভয়। কিন্তু কিসের ভয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, মেনকা শুধু বলছেন না যে তার মন খারাপ, তিনি বলছেন তার শরীর ভয়ে কাঁপছে। হ্যাঁ, তনু কাঁপিছে আমার। ঠিক। এটা সাধারণ বিদায়ের দুঃখ নয়। বিশ্লেষণটি বলছে এটা এক ধরনের অশনি সংকেত। অশনি সংকেত। হ্যাঁ, তার মনে হচ্ছে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। তিনি বলছেন দিনেতে আঁধার, অর্থাৎ দিনের আলোতেও তার চোখের সামনে অন্ধকার নেমে এসেছে। এটা তার গভীর হতাশা আর আতঙ্কের এক শক্তিশালী ছবি। এটা তো তাহলে শুধু মেয়ের জন্য মন খারাপ নয়, এর মধ্যে মেয়ের ভবিষ্যৎ নিয়ে একটা গভীর উদ্বেগও লুকিয়ে আছে, তাই না? ঠিক তাই। যখন একজন মা তার স্বামীকে প্রাণনাথ বলে এমন কাতরভাবে সম্বোধন করেন, তখন সেই আরতি শুধু নিজের জন্য থাকে না। হুম। এর মধ্যে মিশে থাকে সন্তানের সুরক্ষার জন্য প্রার্থনা। মেনকার মনে হচ্ছে তার মেয়ে এমন এক জায়গায় ফিরে যাচ্ছে যেখানে হয়তো সে ভালো থাকবে না। আর এই ভয়টা এতটাই তীব্র যে দিনের আলো তাকে ভরসা জোগাতে পারছে না। তার ভেতরের ঝড় বাইরের পৃথিবীকেও অন্ধকার করে দিয়েছে। একদম। আর সেই ভয়টা যে অমূলক নয় তা বোঝা যায় যখন জামাই নিজে এসে দরজায় দাঁড়ান। জামাতা শিবের যে বর্ণনা আমরা পাই সেটা তো একেবারেই গতানুগতিক নয়। একেবারেই নয়। আর এখান থেকেই গল্পটা আরও জটিল হতে শুরু করে। বাঙালি সংস্কৃতিতে জামাইকে যে চোখে দেখা হয়, শিবের প্রবেশটা তার ঠিক উল্টো। কিরকম? তিনি কোনো রাজপুত্রের মতো আসছেন না। তার পরনে বাঘের ছাল, আর সঙ্গে কারা, বেরু এক বেছে ভূতে সঙ্গী করিয়া। ভূতের দলকে সঙ্গে নিয়ে? হ্যাঁ, ভাবুন একবার দৃশ্যটা। বাঙালি বাড়ির জামাই আদরের যে চিরচেনা ছবি, এখানে সেটাকে যেন ইচ্ছে করে ভেঙে দেওয়া হচ্ছে। এই বর্ণনাটার পেছনে কারণটা কি? এটা কি শুধু পৌরাণিক কাহিনীকে তুলে ধরা, নাকি এর অন্য কোনো অর্থ আছে? এর একটা গভীর মনস্তাত্ত্বিক দিক রয়েছে। এই বাঘের ছাল বা ভূতের দল আসলে একটা রূপক। রূপক? হ্যাঁ, এটা সেই অজানা অদ্ভুত জগতের প্রতীক, যেখানে মেনেকার আদরের মেয়েকে সারা জীবন কাটাতে হবে। একজন মায়ের কাছে এর চেয়ে ভয়ের আর কি হতে পারে? ঠিক। তার মেয়ে যে পরিবেশে বড় হয়েছে, যে আরাম আর সুরক্ষার মধ্যে থেকেছে, শ্বশুরবাড়ির জগৎটা তার থেকে সম্পূর্ণ আলাদা। শিবের এই রূপ মেনেকার সেই অশনি সংকেতকে আরও বাড়িয়ে তুলছে। তার ভয়টা আরও সত্যি মনে হচ্ছে। একদম। তার মনে হচ্ছে তিনি তার মেয়েকে এক অচেনা, হয়তোবা বিপজ্জনক জগতে পাঠাতে বাধ্য হচ্ছেন। আর এখানেই তো সেই বিখ্যাত সম্বোধনের প্রসঙ্গটা আসে। শিব এসে কিন্তু উমাকে তার চেনা নামে ডাকেননি। ঠিক ধরেছেন। এটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক একটা মুহূর্ত। তিনি এসে উমা বা গৌরী বলে ডাকেননি,
তিনি ডেকেছেন গণেশ মাতা বলে। দাঁড়ান দাঁড়ান, নিজের নামে না ডেকে ছিলের মা হিসেবে ডাকা, এটা তো বেশ অদ্ভুত। এর মানে কি দাঁড়ায়? এর মানে বিশাল। এই একটা সম্বোধন দিয়ে শিব যেন উমার পরিচয়টাই বদলে দিলেন। তিনি আর মেনকার আদরের মেয়ে উমা নন। তিনি এখন গণেশের মা। তিনি এখন গণেশের মা, অর্থাৎ শিবের স্ত্রী। তার নতুন পরিচয়টাই এখন প্রধান। এর মাধ্যমে তাকে তার নতুন দায়িত্ব আর কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। মেনকার সঙ্গে তার যে মেয়ের সম্পর্ক, তার চেয়েও বড় হয়ে উঠছে তার স্ত্রী ও মায়ের সম্পর্ক। বাহ, এটা তো একেবারে অন্যরকম একটা ব্যাখ্যা। মানে এই সম্বোধনটা আসলে মেনকা আর উমার মধ্যে একটা সামাজিক দূরত্ব, একদম একটা সামাজিক দূরত্ব তৈরি করে দিচ্ছে। যে সমাজ একজন নারীকে তার ভূমিকার কথা মনে করিয়ে দিতে চায়, এই সম্বোধন সেই সমাজেরই প্রতিছবি। ঠিক। মেনকার বাঁচাধন এখন আনুষ্ঠানিকভাবে অন্য এক পরিবারের অংশ। আর এই সত্যিটা মেনকার ভয়কে, তার অসহায়তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তাহলে তো এটা আর শুধু একটা পারিবারিক গল্প থাকছে না, এর মধ্যে একটা বড় সামাজিক সংঘাতের ছবিও ফুটে উঠছে। ঠিক তাই। আর এখানেই আমরা পদের একেবারে কেন্দ্রে পৌঁছে যাই। রামপ্রসাদ একটা লাইনেই পুরো সংঘাতটাকে ধরে ফেলেছেন। কোন লাইনটা? তনয়া পরের ধন, বুঝিয়া না বুঝে মন, হায় হায় একই বিড়ম্বনা বিধিতার। এই লাইনটা শুনলে আজও গায়ে কাটা দেয়। তনয়া পরের ধন, মানে কন্যা পরের সম্পত্তি। এটা তো একটা প্রতিষ্ঠিত সামাজিক নিয়ম। কিন্তু এর পরের অংশটা, বুঝিয়া না বুঝে মন, এটাই তো আসল যন্ত্রণা। এটাই হলো আসল যুদ্ধটা। যুদ্ধটা হচ্ছে মিনকার মস্তিষ্কের সঙ্গে তার হৃদয়ের। বাহ! তার মস্তিষ্ক জানে যে এটাই নিয়ম। মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, সে এখন শ্বশুরবাড়ির। এটাই সামাজিক বাস্তবতা। কিন্তু তার মায়ের মন, তার নারীর টান, এই কঠিন নিয়মটা মানতে চাইছে না। ঠিক। যে নারীর টান এতদিন তার আনন্দের উৎস ছিল, আজ সেটাই তার বুকে পাথরের মতো জমে উঠছে। এটা সমাজ বনাম মাতৃহৃদয়ের এক চিরন্তন লড়াই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এটাকে কি শুধুই একটা বিদ্রোহ বলা যায়, নাকি এটা আসলে নিয়তির কাছে এক ধরনের অসহায় আত্মসমর্পণ? কারণ মেনকা তো নিয়মটা ভাঙতে পারছেন না। খুব ভালো একটা প্রশ্ন। এটা দুটোই। একদিকে তার মন বিদ্রোহ করছে, কিন্তু অন্যদিকে তিনি জানেন যে এই সামাজিক প্রথার কাছে তার ব্যক্তিগত অনুভূতি পরাজিত হতে বাধ্য। তাই তার মুখ থেকে হায় হায় বেরিয়ে আসে। এটা সেই হেরে যাওয়ারই যন্ত্রণা। তিনি জানেন এই নিয়ম তিনি ভাঙতে পারবেন না, কিন্তু মন যে মানতে চায় না। আর এই না মানতে চাওয়াটাই এই না মানতে চাওয়াটাই তার চরিত্রকে এত জীবন্ত, এত রিলেটেবল করে তুলেছে। তিনি কোনো দেবী নন, তিনি একজন অসহায় মা। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম একজন দেবীর গল্প, পৌরাণিক চরিত্র, এই সবকিছু কেন আজও আমাদের এত নাড়া দেয়? অষ্টাদশ শতকের একটা গান আজকের দিনেও কেন এত প্রাসঙ্গিক? এর পুরো কৃতিত্ব কবি রামপ্রসাদ সেনের। তিনি একটা অবিশ্বাস্য কাজ করেছেন। কি রকম? তিনি পৌরাণিক চরিত্রদের দেবলোকের সিংহাসন থেকে নামিয়ে এনে আমাদের বাংলার ঘরের মানুষ করে তুলেছেন। মেনকা, উমা, শিব, তারা কেউ এখানে দেবতা নন। তারা যেন আমাদের পাশের বাড়িরই কোনো পরিবারের সদস্য। একদম। মেনকার ভয়, আকুতি, অসহায়তা, এই সবই আমাদের খুব চেনা অনুভূতি। তার মানে তিনি পৌরাণিক কাহিনীকে একটা সার্বজনীন মানবিক অভিজ্ঞতার স্তরে নিয়ে এসেছেন। ঠিক তাই। মেয়ের বিদায়বেলায় একজন মায়ের মনে যে কষ্ট হয়, তা তো দেশ বা কাল দিয়ে বাঁধা নয়। না, একদমই না। সেটা আমেরিকা হোক বা অষ্টাদশ শতকের বাংলা, অনুভূতিটা একই। রামপ্রসাদ সেই চিরন্তন অনুভূতিটাকেই ধরতে পেরেছিলেন, আর এখানেই তার মুনশিয়ানা। তিনি দেবতাদের গল্পকে সাধারণ মানুষের চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছেন। এখানে মেনকার অবস্থাকে বোঝানোর জন্য একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। প্রভাতে চকরি যেমন নিরাশা সুধার। লাইনটা শুনতে খুব কাব্যিক, কিন্তু এর ভেতরের যন্ত্রণাটা অনশনু। হ্যাঁ, এই চকরি পাখির উপমাটার অর্থ কি? এটা মেনকার মানসিক অবস্থাকে বোঝার জন্য চাবিকাঠি। পুরনো বিশ্বাস অনুযায়ী চোকর বা চাতক পাখি চাঁদের আলো পান করে বেঁচে থাকে। আচ্ছা। এবার ভাবুন তো, ভোরের বেলায় যখন চাঁদ ডুবে যাচ্ছে, আকাশ খালি, তখন সেই পাখিটার কি অবস্থা হয়? সে জানে যে তার বাঁচার রসদার নেই, কিন্তু তাও সে শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকে। একরাশ হতাশা নিয়ে। একরাশ হতাশা নিয়ে সে অপেক্ষা করে যে তার মেয়েকে যেতেই হবে, তার আশা পূরণ হওয়ার নয়। এটা এক অবশ্যম্ভাবী বেদনা,
যা থেকে কোনো মুক্তি নেই। হুম। এই উপমাটা মেনকার চরিত্রকে একটা অন্য মাত্রা দেয়। তিনি আর শুধু কাঁদছেন না, তার কান্নাটা এক মহাকাব্যিক হতাশায় পরিণত হচ্ছে। তিনি এমন এক সত্যির মুখোমুখি দাঁড়িয়ে যা বদলানোর ক্ষমতা তার নেই। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা একটা ভক্তিমূলক গান দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা আসলে বরফের পাহাড়ের চূড়া মাত্র। ঠিক। এর নিচে লুকিয়ে আছে একজন মায়ের হাহাকার, একটা সামাজিক ব্যবস্থার নির্মম ছবি, আর ভালোবাসা ও বিচ্ছেদের এক চিরন্তন গল্প। একদম। এই পদটা আসলে ব্যক্তি চরিত্রের আবেগের সঙ্গে সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার দ্বন্দ্বকে খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। হুম। কিন্তু তিনি এমন এক সামাজিক নিয়মে বাঁধা যা ভাঙার ক্ষমতা তার নেই। আর এখানেই কবির কৃতিত্ব। এখানেই রামপ্রসাদের আসল কৃতিত্ব। তিনি দেখিয়েছেন একজন ব্যক্তি, সে মা হোক বা দেবী, অনেক সময় ব্যবস্থার কাছে তাকে হার মানতেই হয়। আর এই হার জিতের প্রশ্নটাই হয়তো আমাদের জন্য একটা বড় ভাবনার জায়গা তৈরি করে দেয়। নিশ্চয়ই। রামপ্রসাদ তো এই পদের মাধ্যমে পৌরাণিক চরিত্রদের রক্তমাংসের মানুষ হিসেবে দাবি জানিয়েছেন। ঠিক। এখান থেকেই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জন্য একটা প্রশ্ন উঠে আসে। আমরা প্রায়শই পুরনো প্রথা বা পৌরাণিক গল্পকে ব্যবহার করে বর্তমানের সামাজিক নিয়মকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি। হ্যাঁ, করে থাকি। কিন্তু যখন সেই প্রথা বা নিয়মের সঙ্গে আমাদের ব্যক্তিগত আবেগ বা মানবিক অনুভূতির সরাসরি সংঘাত হয়, তখন কি হয়? ঠিক যেমনটা হয়েছিল মেনকার হৃদয়ের সঙ্গে তার সামাজিক বাস্তবতার। এই দ্বন্দ্বের মীমাংসা কি আদৌ সম্ভব? নাকি কিছু যন্ত্রণা চিরকাল এমনই অমীমাংসিত থেকে যায়?